This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ, শুরুতেই সাগর দত্ত মেডিকেলের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ গতকাল রাত থেকে সাগর দত্ত মেডিকেল উত্তপ্ত হয়ে রয়েছে এবং সেখানে আবারও নিরাপত্তার প্রশ্ন। কেন এই ঘটনা, কেন এই প্রশ্ন? তার কারণ দুই মহিলা ইন্টার্ন, এক মহিলা পিজিটিকে নিগ্রহের প্রতিবাদ। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যে ঘটনাটা ঘটেছে, যে এত বাজে একটা ঘটনা ঘটেছে, এত কিছু হয়ে যাওয়ার পর মারধর হয়েছে, অনেক কিছু হয়েছে, হাত টানাটানি হয়েছে, ফিমেল রেসিডেন্টের ওপর হয়েছে। কর্মবিরতি ডিসাইড করে নিয়েছি কমপ্লিট সিজওয়ার্ক। অবস্থান তো চলবে, অবস্থান চলছে আমাদের কমপ্লিট সিজওয়ার্ক, বোথ এমার্জেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিস। সাগর দত্ত এটা আপাতত স্ট্যান্ড। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা যে WBJDF এর ডাকে আমাদের RD এর তরফ থেকে আমরা কিন্তু এমার্জেন্সি সার্ভিস, এসেন্সিয়াল সার্ভিস জয়েন করেছিলাম। কিন্তু কালকে যে ঘটনাটা ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঘটলো, আমাদের হসপিটাল বিল্ডিংয়ের 4 তলায়, আমরা যে অথরিটিকে বারবার বলতে চাইছি যে আমাদের সিকিউরিটি নেই, আমাদেরকে সিকিউরিটি দিতে হবে, আমাদের অনেক লুপহোলস থেকে যাচ্ছে, সেই জিনিসটাকেই সেটা কালকের যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু প্রুফ করে দিল। আউটপোস্ট হয়ে দেখুন নতুন উদ্বোধন হয়েছে, আমরা যতদূর পুলিশ প্রশাসনের সাথে কথা বললাম, ওনারা এসছিলেন ঘটনাটার সময়, কিন্তু এসে দাঁড়িয়ে দেখলে তো শুধু হবে না, অ্যাক্টিভলি জিনিসটাকে আটকানোর ব্যবস্থাটাও নিতে হবে। তিলোত্তমার ঘটনা যখন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে চলে এসেছে, বেশ কিছু সিচুয়েশন সামনে নিয়ে চলে এসেছে, সেই সময় দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেলের এই ঘটনা একেবারেই কাম্য নয়। রোগীর পরিবারের হাতে আক্রান্ত হতে হচ্ছে চিকিৎসককে, নার্সদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তাই ক্ষোভে ফুঁসছেন নার্সরা। অন্যদিকে FIR না হওয়ায় আরও একটা প্রশ্ন উঠছে MSBP-কে ঘিরে, তাই বিক্ষোভ দেখিয়েছেন আতঙ্কিত নার্সিং স্টাফেরা। সিকিউরিটি দিয়েছে, এত লোক উঠলো কি করে? আমাদের কালিককে মারা হয়েছে, আমাদের যখন মারছে পুলিশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমএসবি স্যার আমাকে FIR-টা করেছে কিনা সেটাই আমরা জানতে এসেছি। থালা দিয়েছিল, থালা কাঁচের বোতল ছুটছে, আমাদের ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ভেঙে দেওয়া হয়েছে। আমরা যখন এই কথাগুলো আজকে আমাদের অথরিটিকে জানাতে এলাম, আমাদের অথরিটি সব শোনার পরে বললেন, তোমরা সরকারি চাকরি করো তাই তোমরা এইসব আন্দোলন করতে পারো না। এইসব কি কথা? আমরা কার কাছে চাকরি করতে এসেছি? আমরা কোনোদিন শপথ নিইনি যে আমরা পাবলিকের হাতে মার খাবো, আমরা পাবলিকের সেবা দিতে এসেছি। রুমের দরজাটা একটা ধাক্কা মারলে সেটা ভেঙে পড়ে যাবে। আমাদের ঘরে চেঞ্জিং রুমে একটা পর্দা নেই, আমাদের রুমটা আমরা দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে চেঞ্জ করি। আমরা পরিষেবা দিতে এসেছি, তো আমাদের সিকিউরিটি কোথায়? সিকিউরিটির অথরিটিকে সিকিউরিটিদের এভাবে বলা রয়েছে, তারা যদি মার খায় তারা মার খাবে। আমাদের সিকিউরিটিরা তাদের কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা নেই। খুবই আতঙ্কিত। 2021 সালে এই আমার সঙ্গে ডাক্তারের নাম যখন আমি বলতে পারিনি, তখন আমাকে বলেছে কাউন্সিলর আমাকে এসে বলেছে ডাক্তারের নাম বলবি না, ডাক্তার কি করে। তারপরের দিন এসে আমি অথরিটিকে জানিয়েছি, আমাদের অথরিটি আমাকে বলছে তুমি কিছু বলনি তো, কাউন্সিলরকে তুমি কিছু বলনি তো। কেঁদেছি 7 দিন, আমি ঘুমোতে পারিনি। আমাদের থ্রেট কালচার আমরা লিখিত দিয়েছি, তার এগেইনস্টে কোনো স্টেপ এখনো অবধি হয়নি। সমস্ত রোগী অমর হবে এটা ভাবাটা খুব অন্যায়। 5-7 দিন যে পেশেন্ট একজন অসুখে ভুগছে, এখানে মৃতপ্রায় অবস্থায় এসেছে, তাকে সুস্থ করে বাড়ি পাঠাতে হবে এরকম ভগবান এখানে নেই। এখানে যারা আছেন তারা নার্সিং স্টাফ, তারা মানুষ, যারা ডাক্তার তারা মানুষ, তারা তাদের অভিযোগ করছেন তাদের নিরাপত্তা নেই হাসপাতালের ভিতরে। অবশ্যই নিশ্চয়ই দেখা হবে, সেই জন্য তো চেষ্টা চলছে। আমরা এখান থেকে নিরাপত্তা বর্ধনের জন্য উচ্চতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। চেঞ্জিং রুম অপর্যাপ্ত আছে এটা বলতে পারেন, অ্যাপ্রুভাল আমরা পেয়েছি স্বাস্থ্য ভবন থেকে, কিন্তু তার কনস্ট্রাকশন ওয়ার্কটা রাতারাতি তো হয় না।
এটা আরজি করের ঘটনার পরবর্তীতে এই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি, সেই কাজগুলো শুরু হবে। বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। একদিকে যখন আমরা দেখছি যে সাগর দত্ত মেডিকেল কলেজে যারা নার্সিং স্টাফরা রয়েছেন, মানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নন, তারাও ভয় পাচ্ছেন। তারা কিসের ভয় পাচ্ছেন? নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা ভয় কাঁপছেন। তারা বলছেন নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, তাহলে তাদেরকে নিরাপত্তা কে দেবেন? কাউন্সিলর, তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, অর্থাৎ এক্ষেত্রেও থ্রেট কালচার সামনে আসছে। সব মিলিয়ে আজকে সকালবেলার কি ছবি? অনন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো এই যে থ্রেট কালচার যেটা তুলে ধরছে নার্সরা, কাউন্সিলরের নাম বলতে তারা চায়নি, তারা আতঙ্কে। তারা বলছে তাদের হুমকি দিচ্ছে এসে হসপিটালের ভেতরে, তার কোনো নিরাপত্তা নেই নার্সদের। শুধু চিকিৎসকদের নয়, নার্স এবং যারা স্টাফ আছে তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই মুহূর্তে যে আমি রয়েছি জুনিয়র ডাক্তারদের সাথে, যারা গতকালের ঘটনায় তারা আতঙ্কিত, তারা নিরাপত্তার দাবিতে তারা এখানে প্রতিবাদ করছেন। আমি একটু যাই প্রথমে জুনিয়র মহিলা ডাক্তারের কাছে, কতটা আতঙ্কিত আপনারা? আমরা খুবই আতঙ্কিত। আমরা এই পরিস্থিতিতে কাজে ফিরে যেতে ভয় পাচ্ছি যে আমাদের সাথে কালকে যে ঘটনাটা হয়েছে সেটি আজকেও হতে পারে, সেটি অন্য কোনো একদিনও হতে পারে, তার থেকে বেশি কিছুও হতে পারে। আরজি কর কাণ্ডের মতো আরেকটা কাণ্ড আমরা মেনে নিতে পারবো না। আমাদের প্রাণের ভয় রয়েছে, সেজন্য আমরা কাজে যেতে পারছি না, এই মঞ্চে বসতে বাধ্য হয়েছি। 30 তারিখ সুপ্রিম কোর্টের শুনানি আছে তিলোত্তমার মামলায়, তার আগে এই ঘটনা। সুপ্রিম কোর্ট তো আগের হিয়ারিংয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চান, কিন্তু তারা সিকিউরিটির অভাব বোধ করছেন বলেই কাজে ফিরতে পারছেন না। তো সেই সিকিউরিটির দায়টাও রাজ্য সরকারের ওপরেই সুপ্রিম কোর্ট দিয়েছিল। এর পরও হচ্ছে যে 7 দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো অ্যাকশন হলো না। এখানে এসে কর্মস্থানে আমাদেরকে এরকম ফেস করতে হচ্ছে একটা ডিউটি রুমের মধ্যে। বুঝতে পারছি, অর্থাৎ কর্মবিরতি চলছে নার্সদেরও। একেবারে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এই ঘটনাগুলো আরো একবার সেই প্রশ্নকেই সামনে নিয়ে আসছে। আমি ঠিক সেই প্রশ্নই নিয়ে যাবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়। উৎপলবাবু, এখনো এই ঘটনা ঘটছে, এখনো কোনোভাবে আটকানো যাচ্ছে না, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। কেন এখনো সেই জায়গায় আরো একটু বেশি সজাগ হতে পারছে না প্রশাসন? দীর্ঘদিন ধরেই তো আমরা বলছি পশ্চিমবাংলার হাসপাতালগুলিতে যে অপরাধ চক্র, সেগুলিকে ঘিরে যেটা তৈরি হয়েছে, এরা হচ্ছে যে সবাইকার নিরাপত্তা বিঘ্নিত করছে। চিকিৎসক বলুন, স্বাস্থ্যকর্মী, নার্স, প্রত্যেকে, এবং সাধারণভাবেই সাধারণ মানুষের, রোগীর পর্যন্ত সেখানে কোনো নিরাপত্তা নেই। তো এই অবস্থায় মহামান্য সুপ্রিম কোর্ট তাদেরকে বললো এত বড় একটা ঘটনার পর যে আপনারা কিছু ব্যবস্থা নিন, কিন্তু এইগুলো কি তার ব্যবস্থা নেওয়ার নমুনা? কোথায় কি ব্যবস্থা নেওয়া হলো যে এই যখন ঘটনাগুলি চলছে তার রেসগুলি মুছে যায়নি এখনো, তখনই নতুন করে আবার হচ্ছে যে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপর একটা বিষয় একটু জানার চেষ্টা করব। এই যে নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্য ভবনে মেগা মিটিং হলো, সেখানে মুখ্যমন্ত্রী বললেন 100 কোটি নিরাপত্তার জন্য বরাদ্দ করা হলো, এবং তারপরে বলা হলো যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হলো, অধ্যক্ষকে সব দায়িত্ব দেওয়া হলো। এই যে ঘোষণাগুলো আমরা শুনলাম, এর কি কোনো বাস্তবায়ন নেই? দেখুন, এইগুলির যে বাস্তবায়ন যে নেই সেটা তো আমরা বুঝতেই পারছি যে এগুলি শুধু কথার কথা। যদি প্রশাসনের সদিচ্ছা থাকে তাহলে দুষ্কৃতীদের তারা ধরতে পারে না, নাকি দুষ্কৃতী চক্রকে তারা শেষ করতে পারে না। এইখানটায় আমাদের সরাসরি আমরা সর্বোচ্চ প্রশাসনের যে সদিচ্ছা নেই এইগুলিকে দূর করার, আমরা সেই প্রশ্নটাই কিন্তু এখন তুলছি। এই প্রশ্ন তোলা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নেই। কারণ 2 দিন আগে আপনি দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সমস্ত প্রিন্সিপাল এবং হচ্ছে যে কিছু সিলেক্টিভ হেড অফ দি ডিপার্টমেন্ট তাদেরকে নিয়ে মিটিং করেছেন। সেখানে এইসব বিষয়ে আলোচনা হয়েছিল। সেখানে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, কারণ সেই মিটিং এর কি আলোচনা হয়েছিল সেটা প্রকাশ্যে সরকারিভাবে বলা হয়নি। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তিনি যে থ্রেট কালচারের আলোচনাগুলোর সময় একেবারে আপনি যেটা বলছেন, এই ধরনের আলোচনার পর আমরা সত্যি আশাবাদী হয়ে যাই যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কিন্তু বাস্তবায়নে সেই চিত্র না দেখলে কিঞ্চিত বিড়ম্বনা হয় বইকে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশনের জন্য। আরো একবার অনন্তর কাছে চলে যাই। অনন্ত, এই মুহূর্তে কি বলছেন, হাসপাতালের ছবিটা কি ভেতরে? দেখো, এই যে যারা এসছে, এই যে কতটা, এই যে তিলোত্তমার ঘটনা যে 51টি, তার সেইখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন?
সেখানে দাঁড়িয়ে আর কি বলবো, দেখুন ঠিক আছে, আমাদের দাবি যেগুলো হচ্ছে ন্যায্য দাবির লড়াই, আমাদের দাবি হচ্ছে সুরক্ষার লড়াই, ঠিক আছে, এটা শুধুমাত্র হচ্ছে আমরা চেয়েছি কিন্তু ডাক্তারদের দিন, ডাক্তারদের জেড প্লাস সিকিউরিটি দিন, ডাক্তারদের সিকিউরিটি দিন, সেটা নয়। আমরা কিন্তু বরাবরই বলেছি যে হাসপাতালের সুরক্ষা দিন, হাসপাতালে নিরাপত্তা দিন, হাসপাতালে নিরাপত্তা দিন দিদি, সুরক্ষা দিন। কতটা বাড়ির লোক এই সুরক্ষার জন্য আপনাদের ওপর চিন্তিত থাকে পরিবার? বাড়ির লোক তো মোটামুটি ধরেই নিয়েছে যে আমরা এতটাই আনসেফ যে তাদের আর কিছু করার নেই, ভগবান ভরসায় ছেড়ে দিয়েছেন ওনারা। এত বেশি মানে প্রত্যেক দিন একটা নতুন ঘটনা হচ্ছে। কালকে ওই দিদির জায়গায় আমিও থাকতে পারতাম। বাড়ির লোকের এত টেনশন আমি কোনোদিন দেখিনি, যেখানে আমার মা প্রত্যেক বেলায় আমাকে ফোন করে জিজ্ঞেস করছে। পুলিশ, ইন্টারনাল সিকিউরিটি সব কিছুরই ফেলিয়ার হচ্ছে, সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখুন, কেন্দ্রীয় বাহিনী হোক আর কী হোক, আমি সেটা নিয়ে খুব একটা না, এরকম লোককে রাখুক যারা ট্রেন্ড, যারা মব কন্ট্রোল করতে জানে, যারা সিকিউরিটি দিতে জানে। যে কাউকে সিকিউরিটি লেখা জামা পরিয়ে দিলে তারা কিন্তু সিকিউরিটি দিতে পারবে, সেটা কিন্তু হয়ে যায় না। শুনুন, কেন্দ্রীয় বাহিনী হোক বা মানে রাজ্য বাহিনী হোক বা সিভিক ভলেন্টিয়ার, আমাদের প্রশ্ন সেটা নয় যে ওই ব্যাপার হচ্ছে। শুনুন, আমরা বলতে চাইছি যে আমাদের একটা প্রবলেম হয়েছে, আমরা প্রবলেম একেবারে প্রবলেম হয়েছে, সমস্যার পরিস্থিতি, তারা সার্বিকভাবে সুরক্ষা চাইছেন, এই দাবিটা বোধহয় এই মুহূর্তে প্রায় প্রত্যেকের। অনেক ধন্যবাদ অনন্ত, কথা বলছিলাম আমার সহকর্মী অনন্তর সঙ্গে। কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন মঞ্জিরা, একটা বিষয় দরকার, যে নিরাপত্তাহীনতায় যে সমস্ত ক্ষেত্রগুলো ভুগছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে প্রপার সুরক্ষা, নির্দিষ্ট সুরক্ষা। হ্যাঁ, অনেক মিটিং হয়েছে, অনেক বৈঠক হয়েছে, কিন্তু সুরক্ষা কবে আসবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।